ধারাবাহিকের শুরুতে দেখা যায় গোপাল বোর্ডওয়ালা যুক্তাকে বলছে যে রহমান বেঁচে গেছে। যুক্তা তখন অবাক কণ্ঠে বলছে যে এই রহমানটা কে, তাকে তুমি মারতে পাঠালে কেন আমাকে? গোপাল বোর্ডওয়ালা তখন যুক্তার ওপর রেগে যায়, গিয়ে বলছে এই আমাকে না কেউ প্রশ্ন করে না, তুই আজ আমাকে হঠাৎ প্রশ্ন করছিস কেন? যুক্তা তখনই বলছে কারণ ওই মেয়েটার অবস্থা আমার মতন, ও ওর বাবাকেই খুঁজছে। গোপাল বোর্ডওয়ালা তখন কথাটা শুনে জোরে জোরে হাসছে আর বলছে এই তুই যা তো যা, ভেতরে যা, তোকে নিয়ে না দর কষাকষি হচ্ছে ভেতরে, তোর নাচ দেখবে বলে দাম উঠছে ভেতরে, টাকা উঠছে টাকা। যুক্তা তখনই গোপাল বোর্ডওয়ালাকে বলছে তোমাকে দেখলে না আমার ঘেন্না করে, তুমি একটা মানুষ নও, তুমি একটা পশু। এই বলেই যুক্তা ওখান থেকে চলে যায়। যুক্তা চলে যেতেই গোপাল বোর্ডওয়ালা বলছে এই রেহমানটা বেঁচে গেল, কিন্তু ওকে তো বাঁচতে দেওয়া যাবে না, না না ওকে যেভাবে হোক সরিয়ে ফেলতেই হবে। সেই দিনের ঘটনার কোনো উইটনেস রাখা যাবে না, না রহমান না না দুলাল, কেউ বেঁচে থাকবে না। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যা যখনই ঘরে ঢুকবে তখনই ত্রিধা এসে বিদ্যার সামনে দাঁড়ায়, বিদ্যাকে বলছে কটা বাজে এখন? বিদ্যা তখনই ত্রিধাকে বলছে কি হয়েছে? ত্রিধা তখন বলছে যে বাড়িতে না একটা বাঘ খুব অনেকক্ষণ ধরে গর্জন করছে। বিদ্যা তো কথাটা শুনেই অবাক, বলছে টাইগার মানে বাঘ মানে কি হয়েছে? ত্রিধা তখন হাসতে হাসতে বিদ্যাকে বলছে আরে বাবা তোমার শ্বশুর মশাই, তিনি একেবারে টাইগারের মতন বসে বসে রেগে হুংকার দিচ্ছেন আর বলছেন আমার বৌমা কোথায় গেল, আমার বৌমা কখন আসবে, এই কথাই শুধু বলে যাচ্ছে। বিদ্যাও তখন আস্তে আস্তে বলছে উনি শিশু বটে। পিতা তখন বলছে যে তাহলে ভাবো আমাকে কতগুলো শিশু মানুষ করতে হচ্ছে। তখনই সেখানে সৃঞ্জয়ী চলে আসে। সৃঞ্জয়ী এসে বিদ্যাকে বলছে ও তাহলে পাড়া ঘুরে আসা হলো, ঘরের তো কোনো কাজকর্ম করো না, রান্না বান্না ঘর গোছানো কিছুই তো করো না, আর ওর সেবাটাও পর্যন্ত করো না, শুধু সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছ আর বড় বড় বুলি কপচাচ্ছ। কি দেখে যে তোমাকে এই বাড়ির বউ বানিয়ে আনছে সেটাই তো আমি বুঝতে পারছি না। রিধা তখনই সৃঞ্জয়ীর কাছে গিয়ে বলছে সৃঞ্জয়ী তুই সবসময় এরকম ভাবে কথা বলিস কেন, মেয়েটা তো বাইরের কাজ সামলাচ্ছে, আর কত দিক ও সামলাবে বলতো? সৃঞ্জয়ী তখন বলছে যে এক মিনিট, মেয়েরা ঘর বাইরে সামলায় না? রিধা তখন সৃঞ্জয়ীকে বলছে হ্যাঁ মেয়েরাই তো ঘর বাইরে সামলায়, আমার বিদ্যা সেও ঘর বাইরে দুটোই সামলাবে, আগে বিয়েটা তো হতে দে তারপর তো দেখ। আজরিদের বোনরা তখন বলছে যে বিয়েটা আদৌ শেষমেশ হবে তো? বাবু তখনই চলে আসে, বলছে যে কার ঘাড়ে কটা মাথা আছে যে এই বিয়ে আটকাবে? আরে এই রাজদেব চ্যাটার্জি যখন নিজে এই পুত্রবধূ বেছে পছন্দ করে নিয়েছে, আমার ওই রাস্কেল ছেলেটার জন্য যে আমি একটা মেয়ে পছন্দ করেছি, কার ঘাড়ে কটা মাথা আছে যে সেই বিয়েটা আটকে দেবে আমার? ঠিক তখনই সেখানে রাজরিত চলে আসে। রাজদেব বাবু তখন রাজরিতের কাছে গিয়ে বলছে এই যে আমার বাঁদরটা চলে এসেছে, এই বাঁদরের গলায় আমি মুক্তোর মালা ঝোলাবো। বিদ্যা তখনই কথাটা শুনেই জোরে জোরে হাসতে থাকে। হাসদেব বাবু তো এবার বিদ্যার কাছে যায়, গিয়ে বলছে তুমি হাসছো কেন, তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমাকে প্রশ্নের উত্তর দাও, বলো আগে তুমি কোথায় ছিলে? আরে আমি যে তোমার জন্য শপিং টপিং করে এনেছি সেগুলো কে দেখবে, শাড়ি কিনেছি গয়না কিনেছি। সৃঞ্জয় তখন কথাটা শুনে রেগে যায়, বলছে ওর বেলা হাত খুলে তো খরচা করছেন আর আমার বেলা কোনো খরচা করেননি। হাসদেব বাবু তখন সৃঞ্জয়কে গিয়ে বলছে সৃঞ্জয় একদম ফালতু কথা বলবে না কিন্তু। এই রাজরূপ তুই বলতো তোর বেলায় কি আমি খরচা করিনি? রাজরূপ তখন বলছে যে না মানে আমার তো নম করে বিয়ে হয়েছিল, তাই খুব একটা বেশি খরচা হয়নি। হাসদেব বাবু তখন বলছে যে আরে বাবা আমি খরচাটা করবো কোথা থেকে, তোরা তো সব সিনেমার হিরো হিরোইনদের মতন লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিলি। এই বলেই রাজদেব বাবু যখনই চলে যেতে যাবে, রাজরূপ তখনই বিদ্যার কানে কানে বলছে যে তোমার শ্বশুর মশাইকে আটকা, উনি তো কিছুই খায়নি। বিদ্যা তখনই কথাটা শুনে অবাক, সঙ্গে সঙ্গেই তো গিয়ে রাজদেব বাবুকে আটকায়। বিদ্যা এবার রাজদেব বাবুকে বলছে যে আপনি খাননি কেন? রাজদেব বাবু তখন বিদ্যাকে বলছে যে না না আমি স্ট্রাইক ডেকেছি। বিদ্যা তখনই বলছে আরে বাবা এইভাবে তো আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। রাজদেব বাবু তখন বলছে আরে বাবা তাতে কি যায় আসে, কারোর তো কোনো যায়ই আসে না, কেউ জানো তো আমার খবরই নেয় না। ত্রিধা তখনই রাজদেব বাবুকে বলছে কি বলছোটা কি, আমি তো তোমাকে কতবার করে বললাম যে তুমি খেয়ে নাও তোমার ওষুধ আছে, তুমি তো কিছুতেই খাচ্ছিলে না। রাজদেব বাবু তখন বলছে আমি কি করে খাবো, তোমার বৌমাটা খেয়েছে? সে তো না খেয়ে টো টো করে ঘুরে বেড়াচ্ছে। রাজরিতের বোন তখন বলছে যে সে খায়নি বলে তুমিও খাবে না, দুজন দুজনকে তো একেবারে চোখে হারাচ্ছে। হাসদেব বাবু তখন বলছে যে হ্যাঁ আমি ধর্মঘট ডেকেছি, আমি তো খাবোই না, খাওয়ার জন্য আমি ধর্মঘট ডেকেছি আজকে। আরে ওই দুদিনের মেয়ে কি ভেবেছেটা কি, আমাকে হুংকার দিয়েছিল জানিস, আমাকে আবার বলেছিল যে কী সব বন্টন নাকি ভেঙে দেবে। আগে তুমি একবার বিয়েটা করো না, তারপর দেখবে যে এই বাড়িতে আমার কথাই চলবে, তোমার কথা একদম চলবে না। বুঝতে পেরেছো, তোমার যেমন বায়োলজি আছে আমারও সেরকম কিন্তু ফিলোসফি আছে,
রাজদেববাবু তখন বিদ্যাকে আরও বলছে, যাকে আমি ভালোবেসেছি, যাকে আমি কন্যা মনে করেছি, তাকেই শুধুমাত্র ঘরে রাখবো। বিদ্যা তখনই ওখান থেকে কোথাও যেন একটা যাচ্ছিল। রাজদেববাবু তো বিদ্যাকে আটকে বলছে যে, এই তুমি আবার কোথায় যাচ্ছ এখন? বিদ্যা তো বলছে, দাঁড়াও না, আমি একটু আসছি। এই বলেই বিদ্যা চলে যায়। রাজদেববাবু তো তখন চিৎকার করে করে বলছে যে, তুমি যতই চেষ্টা করো না, আজকে রাজদেব চ্যাটার্জি খাবে না। আমি আজকে ধর্মঘট ডেকেছি। রাজরূপ তখনই রাজদেব চ্যাটার্জিকে আটকানোর চেষ্টা করছে, বলছে, দাদা তুমি থামো না। রাজদেববাবু তখন বলছে যে, আমার ভয় করে না, সারা জায়গায় শুধু গুলি চলছে, বন্দুক চলছে, ও ওকে থ্রেট করছে, এ ওকে থ্রেট করছে। এই মেয়েটাকে জানিস তো টার্গেট করেছে, যদি এই মেয়েটার কিছু হয়ে যায় তখন কি হবে? ওর তো কিছু যায় আসবে না, ও তো আমাকে বাপ বলে ভাবেইনি কোনোদিন। ও শুধু খুঁজে বেড়াচ্ছে ওর ওই জন্মদাতা বাপকে। সে আবার নাকি 15 দিন পরে আসবে, সে আবার এসে সম্প্রদান করবে। কেন রে? আমাকে মুখের ওপর বলতে পারিসনি যে বাবা আমাকে সম্প্রদানটা আপনিই করুন? তখনই রাজদেববাবুর পেছনে বিদ্যা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজদেববাবু পেছন ঘুরতেই বিদ্যা রাজদেববাবুকে বলছে যে, খেয়ে নিন এবার খাবারটা। রাজদেববাবু তো বারবার করে বলছে যে, আমি স্ট্রাইক ডেকেছি, আমি ধর্মঘট ডেকেছি, আমি কিছুতেই খাবো না। বিদ্যা তো বারবার করে রাজদেববাবুকে জোর করছে খাওয়ার জন্য, রাজদেববাবু তো কিছুতেই খাচ্ছে না। এবার বিদ্যা জোর করে রাজদেববাবুর মুখে খাবারটা ঢুকিয়ে দেয়। ব্যাস, রাজদেববাবু তো বিদ্যার কাছে পুরো জব্দ। বিদ্যা রাজদেববাবুকে বলছে, চুপচাপ এবার খেয়ে নিন পুরোটা। রাজদেববাবু তখন বলছে যে, ঠিক আছে, আজকের মতন খেয়ে নিলাম। হবে না, তুই একা একা ঘুরিস না রে মা। চারিদিকে বিপদ ঘুরে বেড়াচ্ছে, একটা র্যাকেট তৈরি হয়েছে তোর বিরুদ্ধে। অনেকে এর মধ্যে ইনভলভ আছে, তোর দত্তক পিতা থেকে শুরু করে অনেক গুন্ডা, অনেক ক্রিমিনালস এর মধ্যে জড়িত। হাজার হাজার কোটি টাকার ব্যাপার, তোকে মেরে দেবে রে। তুই এই সব ছেড়ে ছুড়ে ঘরের বউ হয়ে থাক না। আরে রাজরিত, তুই ওকে কিছু একটু বোঝা না রে। তুই ওকে আটকাতে পারিস না? তুই এখন গিয়ে ওকে আটকা। রাজরিত বাবু তখন বলছে যে, আমি আটকাবো? রাজদেব বাবু তখন বলছে, হ্যাঁ তুই আটকাবি। তুই ভালোবাসা দিয়ে আটকাবি, আমি যেমন তোমার মাকে ভালোবাসা দিয়ে আটকেছি। আজরূপ এবার বিদ্যার কাছে যায়, বিদ্যাকে গিয়ে বলছে, দেখো বিদ্যা, আমরা সবটাই শুনেছি। খুব ঝামেলা চলছে, খুব অশান্তি চলছে, আবার গুলিগালাজও চলছে। এই সমস্ত কিছু নিয়ে না দাদা না খুব চিন্তায় আছে। তুমি তো হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। তুমি না এইভাবে হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যেও না, উনি তো ভয় পাচ্ছে, বুঝতেই তো পারছো। আর এইসব কী সব নাম, গোপাল বোর্ডওয়ালা, এরা সব কারা? এরা তো সব এক একটা বড় বড় ক্রিমিনালস। আমরা না এইসব লোকেদের নাম কখনো শুনিনি। আমরা খুব সাধারণ মানুষ, তো তাই বলছিলাম যে যদি এইসবের ভেতরে তুমি না জড়াতে। বিদ্যা তখন রাজরূপকে বলছে যে, আপনারা সাধারণ নয়, আপনারা তো অসাধারণ। আমি যে বাড়িতে জন্মেছি তারাই আমাকে কোনোদিনও নিজের করে আপন করে নিতে পারেনি। আপনারা সবাই আমাকে কি সুন্দর নিজের করে মেনে নিয়েছেন। তাহলে আপনারা সাধারণ কি করে হলেন? আপনারা তো আমার কাছে অসাধারণ। ঠিক তখনই দেখা যায় রাজদেববাবুর ড্রাইভার এসে রাজদেববাবুকে বলছে, স্যার এই প্যাকেটটা আপনার গাড়িতে ছিল। রাজদেববাবু তো এবার প্যাকেটটা দেখেই খুব রেগে যায়। দিদাকে এসে বলছে, আরে বাবা, তোমার কি একেবারে কাণ্ডজ্ঞান নেই নাকি? প্যাকেটটা গাড়িতে ফেলে চলে এসেছো? এই প্যাকেটটার ভেতরে তো বেনারসিটা আছে। ত্রিদা তখন বলছে, আরে বাবা, ভুল তো হয়ে গেছে, তাহলে এরকম চিৎকার করছো কেন তুমি? ত্রিদা এরপর রাজদেববাবুর হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। ড্রাইভারটা বিদ্যাকে বলছে, নমস্কার মা জননী, আমি এই বাড়ির ড্রাইভার, আমি এই বাড়িতে গাড়ি চালাই। বিদ্যা তখন ড্রাইভারটাকে বলছে, নমস্কার নেবেন আমার। রাজদেববাবু তখন বিদ্যাকে বলছে, দেখেছো, 10 বছর ধরে আমার বাড়িতে কিন্তু গাড়ি চালায়। আর তেলের কি অবস্থা গাড়িতে আছে সেটাও একটু দেখে নিও, আর না থাকলে পেট্রোলটা সকাল সকাল ভরে নিও। ত্রিদা তখন রাজদেববাবুকে বলছে, ওমা, তুমি কি আবার শপিং করবে? কি কিনবে আবার কালকে? রাজদেববাবু তখন রেগে যায়, বলছে, তুমি না কোনো কথা বলবে না। আমি ফুলশয্যাতে আমার বৌমাকে একটা হিরে নেকলেস দেব। কথাটা শুনেই তো সৃঞ্জয়ীর চোখটা পুরো বড় বড় হয়ে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো এপিসোডের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।